খিলা থেকে মশরুর কায়েস এবং নেত্রকোনার হাওড় থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। প্রথমে চলে যাচ্ছি সুনামগঞ্জের গুলজারের কাছে। গুলজার, আবহাওয়া এখন কেমন দেখছেন, আর বন্যার আশঙ্কা থাকায় হাওড়ের পাকা ধান রক্ষায় কি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ? দেখুন, আসলে প্রতিটা বৈশাখ বিশেষ করে সুনামগঞ্জের হাওর অঞ্চলের যে সকল কৃষক আছেন তাদের জন্য দুশ্চিন্তার কপালে ভাঁজ পড়ে। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। নিশ্চয়ই প্রতিবেদনে আপনারা বিস্তারিত জানাচ্ছিলেন। আজকে যে পরিস্থিতি, আজকে বৃষ্টির তুলনামূলকভাবে অন্য বিগত কয়েকদিনের তুলনায় কিছুটা কম রয়েছে, অর্থাৎ আবহাওয়া কিছুটা শুষ্ক এবং অনুকূলে রয়েছে। কিন্তু সবচেয়ে যে বড় ব্যাপার, সুনামগঞ্জের 137টি হাওরের মধ্যে আমরা বেশ কয়েকটি হাওরে ইতিমধ্যে গিয়েছি এবং দেখেছি অন্তত 20 থেকে 25টি হাওরের আমরা দেখেছি যে নিম্নাঞ্চল যেটি আছে সেটি তলিয়ে গেছে। সবচেয়ে যে বড় সংকট, যে ধানগুলো সংগ্রহ করা হয়েছে সেই ধানগুলো সংরক্ষণের ব্যবস্থা আসলে ঠিকঠাকভাবে নেই। কারণ আপনি জানেন যে রোদ যদি না ওঠে কিংবা আবহাওয়া যদি অনুকূলে না থাকে, সেই ধান যেগুলো তোলা হয়েছে সেগুলো সংরক্ষণ করা আসলে মুশকিল হয়ে পড়েছে। অনেক ধান পানিতে ভিজে আসলে নষ্ট হয়ে গেছে। তারপরও এখানকার প্রান্তিক কৃষক যারা আছেন তারা সর্বোচ্চভাবে চেষ্টা করছেন যতটুকু সংগ্রহে রাখা যায়। কিন্তু এটি আসলে অস্থায়ী একটি সমাধান। আমরা দেখি যে প্রতি বছর এই যখন বুরু মৌসুম আসে বা বৈশাখ মাস আসে, তখন কৃষি অধিদপ্তর কিংবা ধান গবেষণা ইনস্টিটিউট কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের তোড়জোড় আসলে দেখা যায়, কিন্তু স্থায়ী যে সমাধান সেটি আসলে কেউ চিন্তা ভাবনা করছেন না। এবং আমরা দেখি যে এই হাওর অঞ্চলের যে ধানগুলো উৎপাদিত হয়, সেই ধান প্রতি বছরই এমন সময়ে পহেলা বৈশাখের পর থেকে বৈশাখের 15 তারিখ পর্যন্ত যে দুঃসময়টা আসে, সেটি উত্তরণের প্রক্রিয়া কি? এখানকার ধান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তারা বলছেন যে ধান গবেষণা কেন্দ্র যেটি আছে তারা কেন উচ্চ ফলনশীল কিংবা আগাম যে ধান কাটার যে প্রক্রিয়ার যে জাত নির্ধারণ করা, সেটি কেন তারা পাচ্ছেন না? বাংলাদেশে এতটা ধান ইনস্টিটিউট বা ধান গবেষণা কেন্দ্র আছে, কিন্তু তাদের ফলাফলটা কি? এটি সাম্যক ধারণা দেওয়ার জন্য মূলত বলা হয়েছে। এখানকার প্রান্তিক কৃষকের সাথে আমরা কথা বলছিলাম, যদিও কৃষি অধিদপ্তর তাদের তথ্য মতে বলছে 4 থেকে 5 হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। অন্ততপক্ষে 25টি হাওরের না হলে 20 থেকে 30 হাজার হেক্টর ধান কিন্তু পানিতে তলিয়ে গেছে। আপনি জানেন যে সুনামগঞ্জ আসলে এই কৃষির উপর নির্ভরশীল, অর্থাৎ এই বোরো ধানই তাদের সারা বছরের অর্জন, মানে বছরের পুরো অর্জনটা তারা এখানেই আসলে পরিশ্রম, টাকা বা তাদের যে সম্পত্তি সবই কিন্তু নির্ধারণ করে থাকে। কিন্তু প্রতি বছর 1-2 বছর অন্তর অন্তর যে দুর্গতিটা তাদের কপালে নেমে আসে, এর আসলে স্থায়ী কোনো সমাধান নাই। এখানকার আমরা যে পরিস্থিতি দেখছি, এটি আসলে এখন বলা যায় কিছুটা অনুকূলে আছে, কিন্তু যদি প্রাকৃতিক পরিবেশে আরও বিপর্যয় ঘটে কিংবা বৃষ্টিপাত যদি বাড়ে, তাহলে আরও বড় ধরনের সংকট তৈরি হবে। তো সব মিলিয়ে সুনামগঞ্জের এই যখন অবস্থা, তখন আমরা কিশোরগঞ্জের হাওরের পরিস্থিতি জানবো। সেখানে সহকর্মী মশিউর আছেন, আমরা তার কাছে চলে যাচ্ছি। সুনামগঞ্জের মতো কিন্তু গুলজার এখানে কিশোরগঞ্জের যে পরিস্থিতি কাছাকাছি, এবং আমরা দেখেছি যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং যে পাহাড়ি ঢল নেমে এসেছে, সেই কারণে কিন্তু আসলে ক্ষতির পরিমাণটা কিন্তু হাওর সহ বিভিন্ন উপজেলায় হু হু করে বেড়েছে। এবং আমি যদি একটু বলি যে গতকালকে দুপুর পর্যন্ত ছিল 1000 হেক্টর জমি, সেটি কিন্তু যখন সময় পেরিয়ে রাত হলো তখন কিন্তু সেটি 4000 হেক্টরে গিয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, যেটি দুপুরের পর কিন্তু হয়তোবা তাদের যে চূড়ান্ত প্রতিবেদনটি আসবে, তারা বলছে যে এটি আরও বাড়তে পারে, প্রায় 5000 থেকে তারও ছাড়িয়ে যেতে পারে। এবং এখানে কিশোরগঞ্জের যেই ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত নির্ধারণ করা যায়নি। কৃষি বিভাগ বলছে যে আক্রান্ত হয়েছে যে সকল জমি, সেখান থেকে ক্ষতি নিরূপণ করা হচ্ছে এবং সেখান থেকে আসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তারও তারা আসলে আশ্বাস দিয়েছে। তবে আশ্বাসের কথা হচ্ছে, আশার বাণী সকাল থেকে কিন্তু আসলে যে গতকাল পর্যন্ত, যেমন গতকাল কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছিল কিশোরগঞ্জে। আজকে একেবারে সকাল থেকে দিন বেশ ফুরফুরে দেখা যাচ্ছে এবং রোদের ঝলক কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি, যার ফলে কৃষক কিন্তু কিছুটা স্বস্তি পাচ্ছে। তবে এখনো পর্যন্ত আসলে যে পানি নেমে এসেছে পাহাড়ি ঢল কিংবা টানা বর্ষণের কারণে, সেজন্য কিন্তু আসলে এখনো পর্যন্ত অনেকাংশই জমি কিন্তু এখনো পর্যন্ত পানির নিচে আছে। এই মুহূর্তে আমি যেই জায়গায় আছি তার পেছনেও কিন্তু যে পানি দেখা যাচ্ছে, তার পেছনে কিন্তু পুরো দমে আসলে পুরো যে ধান ক্ষেত রয়েছে, ধানের
চারা গাছ সেগুলো কিন্তু রয়েছে। সেখানে আসলে কৃষকরা আমরা দেখছি যে সকাল থেকে তারা যেহেতু দিনটা ভালো পেয়েছে, তারা বিগত সময়ের যে ধানগুলো আছে সেগুলো খলায় শুকানোর আসলে যে অন্যান্য যে তাদের প্রক্রিয়া সেই কাজগুলো শুরু করেছে। বাকি যে ধানগুলো আসলে তলিয়ে গেছে সেগুলো তারা ডিঙি নৌকা কিংবা নৌকার মাধ্যমে কিন্তু তারা কাটার চেষ্টা করছে এবং অনেকেই আ গলা গলা পানিতে দাঁড়িয়েও কিন্তু তারা এই ধান কাটছে। আমরা এইরকম বিষয়গুলা দেখছি। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে ধান তলিয়ে যাওয়ার সর্বশেষ তথ্য। আমরা যেতে চাই আমাদের পার্শ্ববর্তী আরেক হাওর অধ্যুষিত অঞ্চল নেত্রকোনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী রিফাত আহমেদ রাসেল। কায়েস, আপনি যেমনটা বলছিলেন এর আগে সুনামগঞ্জের কথা শুনছিলেন, নেত্রকোনার অবস্থায় কিন্তু প্রায় একই রকম। গত রাতে ভারী বর্ষণের পরে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু হাওর অঞ্চলে তেমন কোনো বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না। যার ফলে কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও তবে এ অঞ্চলের যে কৃষক যারা রয়েছেন তারা কিন্তু এখনো কোমর কিংবা বুক সমান পানিতে নেমে কিন্তু এখনো ধান সংগ্রহ করছেন। তারা যেমনটা জানিয়েছেন যে এই যে হাওর অঞ্চল রয়েছে, বিশেষ করে নেত্রকোনার প্রায় ৪১,০০০ হেক্টর কৃষি জমি রয়েছে যেগুলো পুরোটাই হাওরের উপর নির্ভরশীল করে। এই ধানগুলো মূলত বৈশাখের শুরু থেকে একেবারে বৈশাখের মাঝামাঝি পর্যন্ত কিন্তু তারা ধান সংগ্রহ করে থাকেন। তবে এবছর আগাম বৃষ্টি এবং ভারী বৃষ্টি এবং আগাম বন্যার ফলে কিন্তু পুরো হাওরেই কিন্তু আসলে অনেকটা তলিয়ে গেছে। আমরা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু প্রায় ১০,০০০ হেক্টর কৃষি জমি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। অর্থাৎ প্রায় সবগুলো জমিতেই কিন্তু এখন পাকা ধান ছিল। বলা যায় যে এই পাকা ধানগুলোই কিন্তু এখনো পানিতে ডুবে আছে। সেই ধানগুলোকে উদ্ধারে কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন এই অঞ্চলে যারা কৃষক রয়েছেন তারা নারী পুরুষ ভেদাভেদ ভুলে কিন্তু এখন হাওরে তাদের যে সর্বশেষ যে সম্বলটি রয়েছে সেই সম্বলটিকেই কিন্তু তারা আশ্রয়ের চেষ্টা করছেন। তবে আমরা যেমনটা দেখেছি, আমি এখন যে মুহূর্তে রয়েছে যে মদনের উচিতপুর হাওর, সেই হাওরে কিন্তু যতদূর চোখ যায় আসলে পানি আর পানি। সেই পানিতে নৌকা কিংবা নেমে কিন্তু আসলে ধান সংগ্রহ করছেন। বলা যায় যে হাওরে যে কৃষক যে দুর্ভোগ গত সেই ২০২২ এবং ২০১৭ সালে যেমন দুর্ভোগ পোহাতে হয়েছিল তেমন দুর্ভোগ কিন্তু আমরা এখনো দেখছি। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এখন পর্যন্ত তেমন কোনো আশ্বাস দেওয়া না হলেও তারা বলছেন যে আসলে গত সময়গুলোতে তারা যে দুর্ভোগের শিকার হয়েছেন সেই দুর্ভোগগুলো যেন কাটিয়ে উঠতে পারেন এবছর, সেই জন্য কিন্তু আগেভাগেই উদ্যোগ নেওয়ার প্রয়োজন এবং এই যে ধানগুলো কাটা হচ্ছে সেগুলো যেন তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে। তাহলে কিন্তু কিছুটা ক্ষতি হলেও তারা পুষিয়ে উঠতে পারবে। সব মিলিয়ে বলা যায় বৃষ্টি না থাকলেও হাওরে হাওরে যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু এখনো রয়েছে। তো আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। সেখানে আছেন এনি। হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে যখন মাথায় হাত